আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ। এখন প্রথমেই আসে মায়োজেনিক কি। মায়ো অর্থ হচ্ছে মাসেল এবং জেনিক অর্থ হচ্ছে গিভিং রাইজ টু, অর্থাৎ মায়োজেনিক অর্থ মাসেল থেকে যে উদ্দীপনাটা তৈরি হয়ে আমাদের হৃৎপিণ্ডের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, সেটাই হচ্ছে আমাদের মায়োজেনিক নিয়ন্ত্রণ। এখন কথা আসছে যে হৃৎপিণ্ডকে নিয়ন্ত্রণ কে করে। হৃৎপিণ্ড বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ তার নিজস্ব কিছু নিয়মকানুন আছে। এখন এই নিয়ন্ত্রণটা কে করে সেটা হচ্ছে আমরা জানতাম বা আমরা জানি যে হৃৎপিণ্ড হৃৎপেশি দ্বারা গঠিত। এই হৃৎপেশিগুলোরই কিছু কিছু হৃৎপেশি রূপান্তরিত হয়ে আমাদের এই মায়োজেনিক উদ্দীপনাটা নিয়ন্ত্রণের কাজ করে থাকে। এই রূপান্তরিত হৃৎপেশিগুলোকে বলা হয় হচ্ছে সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু। আমাদের হৃৎপিণ্ডে 4 ধরনের সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু রয়েছে। সেগুলো কি কি আমরা একটু দেখি। এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিস এবং পার্কেনজি ফাইবার। তাহলে আমরা প্রথমেই চলে আসি এসএ নোড কি। এসএ নোড অর্থ হচ্ছে সায়ানো অ্যাট্রিয়াল নোড। এটার অবস্থানটা কোথায়? অবস্থান হচ্ছে ডান অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কেভার সংযোগস্থলে। আমরা পড়েছি যে ডান অ্যাট্রিয়ামে সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা এবং করোনারি সাইনাস থেকে রক্ত আসে। তাহলে আমরা বুঝতে পারছি যে সুপিরিয়র ভেনা কেভাটা কোথায় থাকে। তাহলে আমরা বলতে পারি এসএ নোড হচ্ছে ডান অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কেভার সংযোগস্থলে। এরপরে আসে হচ্ছে এসএ নোডটা কেমন। এসএ নোডে হচ্ছে স্নায়ু প্রান্ত থাকে আর হৃৎপেশি নিয়ে এসএ নোডটা গঠিত। এই এসএ নোড থেকেই কিন্তু আমাদের অ্যাট্রিয়ামের সিস্টোলের প্রথম সংকেতটা তৈরি হয়। এই জন্য এটাকে কি বলা হয়? পেসমেকার। তাহলে এসএ নোড হচ্ছে আমাদের পেসমেকার। এখান থেকেই আমাদের অ্যাট্রিয়ামের সংকোচনের উদ্দীপনাটা তৈরি হয়, তারপর সারা হৃৎপিণ্ডে ছড়িয়ে যায়। তাহলে আমরা বলতে পারি এসএ নোড হচ্ছে সায়ানোঅ্যাট্রিয়াল নোড। এর অবস্থানটা কোথায়? ডান অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কেভার সংযোগস্থলে। এবং এটি কেমন? এটি হচ্ছে স্নায়ুপ্রান্ত এবং হৃৎপেশি দ্বারা গঠিত। বাকি যে সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যুগুলো রয়েছে সেগুলোর গঠন একই ধরনের, তাই গঠনে কোনো ভিন্নতা নেই। আর এটি হচ্ছে আমাদের উদ্দীপনা তৈরি করে ছড়িয়ে দেয়। এটুকুই হচ্ছে এসএ নোডের পয়েন্ট, মানে এগুলোই আমাদেরকে পড়তে হবে। এরপরে আসে এভি নোড। এভি নোড কি? অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এর অবস্থানটা কোথায়? এর অবস্থান হচ্ছে ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকুলার সংযোগস্থলে। ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকুলার সংযোগস্থলে। এটির এসএ নোড থেকে যে উদ্দীপনাটা তৈরি হয় সেটি এসএ নোড হয়ে এভি নোডে আসতে 0.15 সেকেন্ড দেরি হয়। 0.15 সেকেন্ড দেরি হয়। এই কারণে অ্যাট্রিয়ামের সিস্টোলটা সম্পূর্ণ হয়ে যায়, তারপরে আমাদের ভেন্ট্রিকুলার সিস্টোল শুরু হয়। তাহলে আমরা বলতে পারি যে ভেন্ট্রিকুলার সিস্টোল শুরুর আগেই আমাদের অ্যাট্রিয়াল সিস্টোলটা শেষ হয়ে যায়। একে বলা হয় হচ্ছে সংরক্ষিত পেসমেকার। এরপরে আসে আমাদের বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিস হচ্ছে এভি নোড থেকেই, এভি নোডটাই কন্টিনিউ করে কোথা দিয়ে? ইন্টারভেন্ট্রিকুলার প্রাচীরে। ইন্টারভেন্ট্রিকুলার প্রাচীরে এটি 2 ভাগে ভাগ হয়ে যায়। একটি ডান অ্যাট্রিয়ামে যায়, একটি ডান ভেন্ট্রিকুলে যায় এবং এটি বাম ভেন্ট্রিকুলে যায়। তাহলে আমরা বলতে পারি এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার প্রাচীরে, অর্থাৎ 2টি ভেন্ট্রিকুলার মাঝখানে যে জায়গাটা থাকে সেখানে। এটি ডান ও বাম 2টি শাখায় ভাগ হয়। এটি ডান ও বাম 2টি শাখায় ভাগ হয়ে 2টি ভেন্ট্রিকুলে প্রবেশ করে। এরপরে আসে হচ্ছে আমাদের পার্কেনজি ফাইবার। পার্কেনজি ফাইবার হচ্ছে বান্ডেল অফ হিস থেকেই ভেন্ট্রিকুলার প্রাচীরে যে জালের মতো তৈরি করে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ভেন্ট্রিকুলার প্রাচীরে। এটি জালের মতো ছড়িয়ে যায় এবং এই সংকোচনের যে উদ্দীপনাটা সেটি ছড়িয়ে দেয়। তাহলে আমরা বলতে পারি যে এসএ নোড থেকে পার্কেনজি ফাইবার পর্যন্ত উদ্দীপনাটা আসে কীভাবে? প্রথমে আসে হচ্ছে এসএ নোডে,
তারপরে যায় হচ্ছে এভি নোডে, তারপরে কোথায় যায়, তারপরে যায় হচ্ছে বান্ডেল অফ হিজে, বান্ডেল অফ হিজ, এবং তারপরে যায় হচ্ছে পারকিনজি ফাইবারে। আমরা যদি ডায়াগ্রামটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা ডায়াগ্রামটা দেখে আসি একবার। এখানে এটি হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, এটি হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে অ্যাওর্টা, আর এটা হচ্ছে পালমোনারি ধমনী। এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকল। তাহলে আমরা পড়েছিলাম কি এসএ নোডটা থাকে হচ্ছে ডান অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভার সংযোগস্থলের মুখে। তাহলে এটা হচ্ছে আমাদের এসএ নোড, এটা হচ্ছে আমাদের এসএ নোড, ঠিক আছে, এটা হচ্ছে এসএ নোড। তারপরে আমরা পড়েছিলাম কি এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডটা থাকে কোথায়, ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকুলার সংযোগস্থলের মুখে। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের এভি নোড। তারপরে আমরা পড়েছিলাম কি বান্ডেল অফ হিজ, এভি নোড থেকে এই যে ইন্টারভেন্ট্রিকুলার প্রাচীরটা আছে এখানে এসে এই বান্ডেল অফ হিজটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এই দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার পরে একটা ঢোকে ডান ডান ভেন্ট্রিকুলে আর একটা যায় হচ্ছে বাম ভেন্ট্রিকুলে। তারপরে সেখান থেকে আরও শাখা প্রশাখার মতো পারকিনজি ফাইবার বের হয়, যেগুলো পুরো ভেন্ট্রিকুলে ছড়িয়ে যায়, পুরো ভেন্ট্রিকুলে ছড়িয়ে যায় আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে দুটো ভাগ ভাগ হয়ে গেছে সেটি হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজ। একটি যায় হচ্ছে ডান ভেন্ট্রিকুলে আর একটি যায় বাম ভেন্ট্রিকুলে, বান্ডেল অফ হিজ। এরপরে এই যে আমরা দেখতে পাচ্ছি তন্তুর মতো বা ফাইবার লাইক যেগুলো ভেন্ট্রিকুলার প্রাচীর একদম ছড়িয়ে গেছে। আমি বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না। এটি হচ্ছে আমাদের পারকিনজি ফাইবার। তাহলে এই এসএ নোড থেকে আমাদের যে অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি হয়ে যে সংকেতটা যায় সেটি প্রথমে যায় হচ্ছে এভি নোডে, এটাতে টাইমে কতক্ষণ লাগে আমরা পড়েছিলাম 0.15 সেকেন্ড। তারপরে এভি নোড থেকে সেটি বান্ডেল অফ হিজে যায়, এই যে তারপরে দুই ভাগে ভাগ হয়ে একটা যায় হচ্ছে ডান ভেন্ট্রিকুলে আর একটা যায় হচ্ছে বাম ভেন্ট্রিকুল। তারপরে পারকিনজি ফাইবারের মাধ্যমে পুরো ভেন্ট্রিকুলে ছড়িয়ে যায় এবং ভেন্ট্রিকুলার সংকোচন ঘটায়। তাহলে এই সিরিয়ালগুলো আমরা মনে রাখবো, এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ এবং পারকিনজি ফাইবার। আর তাহলে প্রশ্ন আছে বাম অ্যাট্রিয়াম কি সংকুচিত হবে না? হ্যাঁ হবে, সেটা হচ্ছে সরাসরি এসএ নোড থেকে সংকেতটা সরাসরি চলে যায় হচ্ছে বাম অ্যাট্রিয়ামে, এটার জন্য আলাদা কোনো জাংশনাল টিস্যু মতো। এখন আমরা পড়বো কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র নিয়ে। আমরা আগেই বলেছি আমাদের হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের মাধ্যমে রক্ত সারা দেহে সঞ্চালিত করে। তাহলে এই সংকোচনটাকে বলা হয় হচ্ছে সিস্টোল আর প্রসারণটাকে বলা হয় হচ্ছে ডায়াস্টোল। তাহলে প্রতিবার সংকোচন ও প্রসারণ হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে হার্টবিট। তাহলে একবার সংকোচন আর একবার প্রসারণকে একসাথে বলা হয় হচ্ছে হার্টবিট। তাহলে আমরা লিখি হার্টবিট বা হৃদস্পন্দন কোনটি, একবার সিস্টোল এবং একবার ডায়াস্টোল। তাহলে এই দুটোকে একসাথে বলা হয় হচ্ছে হার্টবিট। আর কার্ডিয়াক সাইকেলটা কি, এই হার্টবিটটা যে পরপর হতে থাকে, অর্থাৎ একবার সিস্টোল বা একবার ডায়াস্টোল হওয়ার পরে আবার সিস্টোল আবার ডায়াস্টোল হয়, এই যে চক্রাকারে আবর্তনের ঘটনাটি ঘটে সেটাকে বলা হয় হচ্ছে কার্ডিয়াক সাইকেল। তাহলে আমরা বলতে পারি হচ্ছে হার্টবিট, তারপরে আবার হার্টবিট হয়। তাহলে এই যে ঘটনাটি চক্রাকারে ঘটে যাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে কার্ডিয়াক সাইকেল, মানে সংকোচন প্রসারণের ঘটনাটা যে বারবার আবর্তিত হয় সেটাই। তো আমরা গড়ে যদি বলি একজন মানুষ প্রতি মিনিটে 75 বার হার্টবিট হয় একজন মানুষের, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 75 বার হার্টবিট হয় 1 মিনিট বা 60 সেকেন্ডে। তাহলে একবার কতক্ষণে হবে, একবার হার্টবিট হয় 60/75 সেকেন্ডে, অর্থাৎ এটাতে আমরা পাই 0.8 সেকেন্ড। তাহলে এই যে আমরা পেলাম এটাই হচ্ছে আমাদের কার্ডিয়াক সাইকেলের সময়টা, মানে এই সময়টার মধ্যে সিস্টোল ডায়াস্টোলটা হবে, তারপর আবার সিস্টোল ডায়াস্টোলের জন্য মানে তৈরি হতে থাকবে। তাহলে এখন আমরা আসি অ্যাট্রিয়ামের ডায়াস্টোল দিয়ে শুরু করি। অ্যাট্রিয়ামের ডায়াস্টোল অর্থাৎ কি, অ্যাট্রিয়ামটি প্রসারিত অবস্থায় থাকবে। তো প্রসারিত বা শিথিল অবস্থায় থাকলে তার মধ্যে কি হবে, রক্ত এসে পূর্ণ হবে অ্যাট্রিয়ামগুলো। সেটাই দেখো আমাদের ডান অ্যাট্রিয়ামে ইনফিরিয়র ভেনা কাভা সুপিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড আসছে, আর
বাম অ্যাট্রিয়ামে পালমোনারি ভেইন বা পালমোনারি শিরা দিয়ে রক্ত প্রবেশ করছে। তাহলে এই সময় কি আমাদের কোনো কপারটিকাগুলো খোলা আছে? কোনো কপারটিকা খোলা নেই। তাহলে আমরা বলবো যে এই সময় কপারটিকাগুলো বন্ধ থাকে। তার মানে বাইকাসপিড, ট্রাইকাসপিড, সেমিনুলার সব কপারটিকা বন্ধ থাকে। তাহলে সবগুলো কপারটিকাই বন্ধ। আর এই অ্যাট্রিয়ামের ডায়াস্টল মানে প্রসারণ যতক্ষণ থাকবে ততক্ষণই ব্লাডটা ফিল হবে। তো এইটাতে আমাদের বেশি সময় লাগে। তাহলে এই সময়টা কত? 0.7 সেকেন্ড। এরপরে আমরা আসি হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টোলে আমাদের কি হবে? যখন আমাদের প্রেশারটা বেড়ে যাবে তখন রক্ত ভেন্ট্রিকলগুলোতে প্রবেশ করতে শুরু করবে। তাহলে সেটাই আমরা দেখতে পাচ্ছি ছবিতে, যে আমাদের যখন অ্যাট্রিয়ামগুলো ব্লাড দ্বারা পূর্ণ হয়ে যায় তখন আমাদের কি হয়, বা ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপারটিকাগুলো খুলে যায় এবং ভেন্ট্রিকলে ব্লাড প্রবেশ করে। তাহলে সেটাই দেখা যাচ্ছে এখানে। কি সেমিনুলার কপারটিকাগুলো খোলা আছে? না, সেমিনুলার কপারটিকাগুলো খোলা নেই, শুধুমাত্র বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপারটিকাগুলোই খোলা। তাহলে আমরা বলবো হচ্ছে এই সময় হচ্ছে বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপারটিকা খোলা থাকে। তাহলে এই সময় হচ্ছে ভেন্ট্রিকলগুলো ব্লাড দ্বারা পূর্ণ হওয়া শুরু হবে আর সেমিনুলার কপারটিকাগুলো বন্ধ থাকে। আর এই যে আমাদের অ্যাট্রিয়ামের প্রেশার বেড়ে যাওয়ার ফলেই তো এটা হচ্ছে, তাই না? তো অ্যাট্রিয়ামের প্রেশারটা বাড়ে কেন? এই যে অ্যাট্রিয়ামের প্রেশার বাড়ে বা সিস্টোলে মানে সংকোচন হওয়ার যে একটা সংকেত আসে, সেই সংকেতটা প্রথমে আসে হচ্ছে এসি নোডে। তাহলে এসি নোডে আমাদের এই অ্যাট্রিয়ামের প্রেশারটা বেড়ে যাওয়ার যে সংকেতটা প্রদান করে সেটা হচ্ছে এসি নোড। এইখান থেকে এখানে সবচেয়ে বেশি সবসময় মানে 0.05 সেকেন্ড সর্বোচ্চ পরিমাণে সংকোচন হয়। তাহলে এই পর্যায়টাকে বলা হয়েছে ডাইনামিক পর্যায়। আর পরবর্তী 0.05 সেকেন্ডে সংকোচনটা একটু শিথিল হয়ে যায়, তো একটু ক্ষীণতর হয়ে যায়, তখন হচ্ছে 0.05 সেকেন্ডে ওটাকে বলা হয়েছে অ্যাডাইনামিক পর্যায়। তাহলে আমরা টোটাল কতক্ষণ পেলাম? তাহলে আমরা পেলাম হচ্ছে 0.05 যোগ 0.05 সেকেন্ড, তাহলে 0.1 সেকেন্ড। ডাইনামিক অ্যাডাইনামিক পর্যায় মিলে হচ্ছে আমার 0.1 সেকেন্ড। এটাতেই হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টোল হয়। এবার আমরা আসি ভেন্ট্রিকুলার ডায়াস্টল এবং সিস্টোলে। অ্যাট্রিয়ামের সিস্টোলে আমরা পেয়েছিলাম যে ভেন্ট্রিকলগুলো ব্লাড দ্বারা পূর্ণ হতে থাকে। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোলে কী হবে? যখন অ্যাট্রিয়ামের সিস্টোল শেষ হয়ে যাবে তখন আমরা ভেন্ট্রিকলটা ব্লাড দ্বারা পূর্ণ পাবো, মানে রক্ত দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে ভেন্ট্রিকল। তারপরে ভেন্ট্রিকুলের সংকোচন বাড়তে থাকবে। তো সেটাকে আমরা বলেছি হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল। এই টাইমে হচ্ছে বাইকাসপিড আর ট্রাইকাসপিড কপারটিকাটা সজোরে বন্ধ হয়। এজন্য আমরা লাভ সদৃশ একটা শব্দ শুনতে পাই, এটাকে বলা হচ্ছে হার্ট সাউন্ড। তো লাভ সদৃশ শব্দটা শুনতে পাই কিসের জন্য? বাইকাসপিড আর ট্রাইকাসপিড কপারটিকাটা সজোরে বন্ধ হয়ে যায়, যাতে অ্যাট্রিয়াম থেকে আর ব্লাড আসতে না পারে। আর এই সময় সেমিনুলার কপারটিকাগুলো খোলা থাকে, যাতে মানে সংকোচন হলে, ভেন্ট্রিকুলার সংকোচন হলে তো অবশ্যই প্রেশারটা বেড়ে যাবে। প্রেশার বেড়ে যাওয়ার কারণে এই সেমিনুলার কপারটিকাগুলো খুলে যাবে, মানে খুলে যাওয়ার পরে এখান থেকে ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনির মাধ্যমে যাবে ফুসফুসে, আর বাম ভেন্ট্রিকল থেকে মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে যাবে হচ্ছে সারা দেহে। তাই এখানে আমরা পাই হচ্ছে, এখানে সময়টা লাগে হচ্ছে, সিস্টোল যেহেতু সময় কম লাগবে 0.3 সেকেন্ড। আর এই লাভ সদৃশ শব্দটা হয় হচ্ছে আমাদের বাইকাসপিড ও ট্রাইকাসপিড সজোরে বন্ধ হওয়ার ফলে। বাইকাসপিড ও ট্রাইকাসপিড সজোরে বন্ধ হওয়ার ফলে আমরা লাভ সদৃশ শব্দটা শুনতে পাই। এরপরে আসি ভেন্ট্রিকুলার ডায়াস্টল। ভেন্ট্রিকুলার সিস্টোলের পরে অবশ্যই সেখানে প্রেশারটা কমে যাবে, তো তখন আমরা সেমিনুলার কপারটিকাগুলো বন্ধ অবস্থায় পাবো না আসলে। তখন যাতে ব্যাকফ্লো না হয়, মানে ব্লাডটা পালমোনারি ধমনী এবং অ্যাওর্টা থেকে যাতে আবার ফিরে না আসতে পারে ভেন্ট্রিকুলে, সেজন্য সেমিনুলার কপারটিকাগুলো সজোরে বন্ধ হয় এবং তখন আমরা পাই ডাব সদৃশ শব্দের। তাহলে সেমিনুলার কপারটিকাগুলো সজোরে বন্ধ হওয়ার ফলে আমরা ডাব সদৃশ শব্দটা শুনতে পাই। এই সময়টা কত? ডায়াস্টলে অবশ্যই বেশি সময় লাগবে, তার মানে 0.5 সেকেন্ড। যেহেতু ভেন্ট্রিকুলার সিস্টোলে পাই হচ্ছে 0.3 সেকেন্ড, তাহলে এখানে আমরা পরবর্তী 0.8 সেকেন্ড থেকে 0.3 সেকেন্ড বাদ দিলে পাবো 0.5 সেকেন্ড। আর এই সময় হচ্ছে আবার অ্যাট্রিয়ামের
ডায়াস্টলটা শুরু হবে তখন আবার এই যে এই কপাটিকাগুলো বন্ধ থাকবে। আমাদের রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় যে চাপটা প্রয়োগ করে রক্তনালীর প্রাচীরের গাত্রে, সেটাই হচ্ছে আমাদের রক্তচাপ। এখন ভেন্ট্রিকুলার সিস্টলের সময় আমাদের রক্ত মহাধমনী এবং পালমোনারি ধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যায়, এটা আমরা জানি। তো সারা দেহে ছড়িয়ে যখন যাবে তখন তার প্রেশারটা অবশ্যই বেশি হতে হবে। তো এই ভেন্ট্রিকুলার সিস্টলের প্রেশার, ভেন্ট্রিকুলার সিস্টলের জন্য যে প্রেশারটা হয় সেটাকে আমরা ব্লাড প্রেশারটা বলি। তো এটা হচ্ছে দুই ধরনের, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক। সিস্টোলিক মানে যখন চাপটা বেশি থাকবে সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার, এবং যখন চাপটা একটু কম থাকবে তখন তাকে বলা হয়েছে ডায়াস্টোলিক প্রেশার। এখন সিস্টোলিক প্রেশার আমাদের কত? স্বাভাবিক সিস্টোলিক প্রেশার হচ্ছে 110 থেকে 120 মিলিমিটার মার্কারি। আর ডায়াস্টোলিক প্রেশারটা কত স্বাভাবিক? সেটা হচ্ছে 70 থেকে 80 মিলিমিটার মার্কারি। এরপরে আসে হচ্ছে রক্তচাপ আমরা কিভাবে পরিমাপ করতে পারি। রক্তচাপ পরিমাপের জন্য আমাদের আছে হচ্ছে স্ফিগমোম্যানোমিটার, সেটা সাহায্যে আমরা সহজেই রক্তচাপটা পরিমাপ করতে পারি। এখন রক্তচাপ স্বাভাবিকের চেয়ে যদি বেশি বা কম হয় তখন তো আমাদের সমস্যা হয়। সেই সমস্যাগুলোকে আমরা কি বলি? একটা হচ্ছে উচ্চ রক্তচাপ, একটা হচ্ছে নিম্ন রক্তচাপ। এখানে আমরা দুইটি কথা মনে রাখবো, সেটি হচ্ছে হাইপারটেনশন এবং হাইপোটেনশন। হাইপারটেনশনের হাইপার অর্থ বেশি এবং হাইপোটেনশনের হাইপো অর্থ কম। তাহলে হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ এবং হাইপোটেনশন মানে হচ্ছে নিম্ন রক্তচাপ। তাহলে ব্যারোড রিসেপ্টরগুলো কি? এগুলো হচ্ছে বিশেষ ধরনের সংবেদী স্নায়ুপ্রান্ত। এখন সংবেদী স্নায়ুপ্রান্ত অর্থাৎ এগুলো আমাদের রক্তচাপের যে কম বা বেশি হলে সংকেত গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যাবে এবং সেখান থেকে আবার সংকেত নিয়ে এসে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করবে। এই যে রক্তচাপ নিয়ন্ত্রণের যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় হচ্ছে ব্যারো রিফ্লেক্স। এখন আমরা আসি, ব্যারো রিসেপ্টর হচ্ছে দুই ধরনের, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর এবং নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কি? যখন আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যাবে তখন যে ব্যারো রিসেপ্টরগুলো সংকেত গ্রহণ করে সেটা হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, এবং যখন আমাদের ব্লাড প্রেশার কমে যাবে তখন যে ব্যারো রিসেপ্টরগুলো সংকেত গ্রহণ করে সেটা হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। এবার আমরা আসি উচ্চচাপ ব্যারো রিসেপ্টরে। উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের অবস্থানগুলো কোথায় কোথায়? অ্যাওর্টিক আর্চে, বাম ও ডান ক্যারোটিড ধমনী, ক্যারোটিড সাইনাসে। এখন অ্যাওর্টিক আর্চটা কি? আমাদের ভেন্ট্রিকল থেকে যে অ্যাওর্টা বের হয়ে যায়, বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা বেরিয়ে সারা দেহে রক্ত দেয়, এটা আমরা জানি। তো এই অ্যাওর্টারই একটা ছোট্ট একটা বাঁকের মতো হয়ে যায়, যে এরকম একটা অ্যাওর্টাতে উঠে এরকম বাঁকের মতো হয়ে যায়, এইটাকে বলা হয় হচ্ছে অ্যাওর্টিক আর্চ। এই বাঁকা জায়গাটাকে বলা হয় অ্যাওর্টিক আর্চ। এই অ্যাওর্টা থেকে আবার কতগুলো শাখা বের হয়, সেটার মধ্যে একটা শাখা হচ্ছে ক্যারোটিড ধমনী। এই ক্যারোটিড ধমনী আমাদের মস্তিষ্ক, আমাদের মুখমণ্ডল এবং ঘাড়ে আমাদের ব্লাড সাপ্লাই দেয়। তাহলে আমরা বুঝতে পারছি ক্যারোটিড ধমনী কি। তো ক্যারোটিড ধমনীর একটি বিশেষ জায়গা হচ্ছে ক্যারোটিড সাইনাস। তাহলে আমাদের উচ্চচাপ ব্যারো রিসেপ্টরগুলো থাকবে কোথায় কোথায় সেটা আমরা বুঝলাম। এখন এই ব্যারো রিসেপ্টরগুলো আমাদের এই সংকেতটা, উচ্চচাপের সংকেতটা বহন করে নিয়ে যাবে কোথায়? মেডুলাতে। মেডুলার একটি কাজ আমরা পড়ব। মেডুলার একটি কাজ হচ্ছে রক্তবাহিকার সংকোচন করা। সেই সংকোচনের কেন্দ্রটির নাম হচ্ছে ভেসোমোটর। তাহলে আমাদের এই যে উচ্চচাপের যে সংকেতটি সেটি আমাদের মেডুলার ভেসোমোটরে যাবে। এরপরে কি হবে? এরপরে সেখান থেকে সংকেত আবার আমাদের ব্যারো রিসেপ্টরগুলোতে পাঠানো হবে যে হৃৎপিণ্ড যাতে তার কাজটা একটু কমিয়ে দেয়, তাহলে আমাদের রক্তচাপ আবার স্বাভাবিক হয়ে আসবে। এই কাজটা করে হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, সিম্প্যাথেটিক স্নায়ু, সেটি আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করে। অর্থাৎ কি হচ্ছে? মেডুলা থেকে সংকেত সে বহন করে নিয়ে আসে হৃৎপিণ্ডে, তো হৃৎপিণ্ড তার কার্যক্রম কমিয়ে দেয়, তাহলে আমাদের রক্তচাপটা স্বাভাবিক হয়ে আসে। তাহলে মেডুলা থেকে আমাদের রক্ত প্রবাহের মাত্রাটা কমিয়ে দেয়, রক্ত প্রবাহের মাত্রা কমিয়ে দিয়ে রক্তচাপ স্বাভাবিক করে নিয়ে আসে। এরপরে আসে হচ্ছে যদি আমাদের রক্তচাপটা হঠাৎ করে পড়ে যায়, অর্থাৎ হঠাৎ করে কমে গেল, তাহলে কি হবে? তাহলে আমাদের এই যে অ্যাওর্টিক আর্চ আর ক্যারোটিড সাইনাসের থেকে আমাদের যে সংকেতটা সেটি আমাদের যাবে হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল এবং ভ্যাগাস স্নায়ুতে। সেখান থেকে মেডুলা অবলঙ্গটায় জড়ো হয়, এবং মেডুলা অবলঙ্গটা থেকে পরে আবার স্নায়ু সংকেত আমাদের হৃৎপেশি, পেসমেকার, ধমনী, শিরাতে পৌঁছে আমাদের হৃৎকপাটিকাগুলোকে সজোরে বন্ধ করে দেয় এবং ব্লাড প্রেশারটা বাড়িয়ে রক্তচাপ আবার স্বাভাবিক করে নিয়ে আসে। তাহলে এই উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের কাজগুলো আমরা পড়লাম। এবার আসি নিম্নচাপ ব্যারো রিসেপ্টরে। এখন নিম্নচাপ ব্যারো রিসেপ্টরের কাজ কি হবে? নিম্নচাপ ব্যারো রিসেপ্টরের কাজ হবে যখন আমাদের রক্তচাপ কমে যাবে তখন সেই সংকেতটা বহন করে নিয়ে আসা বা নিয়ে যাওয়া মস্তিষ্কে। তাহলে এই সাইটগুলো কোন কোন জায়গায় আছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর? বড় বড় সিস্টেমিক শিরা।
সিস্টেমিক শিরা বলতে আমরা বুঝতে পারি এখানে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভা বা মহাশিরা যেগুলোকে বলা হয় সেটাই। এরপরে আসে পালমোনারি রক্তবাহিকা, মানে হচ্ছে পালমোনারি ধমনী শিরা, ডান অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকুলার প্রাচীর। এই জায়গাগুলোতে থাকবে হচ্ছে আমাদের নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। এই নিম্নচাপ ব্যারোরিসেপ্টরগুলো আমাদের রক্তচাপ যখন কমে যাবে সেই সংকেতটা বহন করবে। সেই সংকেতটা বহন করে সে কোথায় নিয়ে যাবে? সে নিয়ে যাবে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। এখন হাইপোথ্যালামাসে আমরা জানি পিটুইটারি গ্রন্থি থাকে, সেখান থেকে নিউরোহাইপোফাইসিস কর্তৃক অ্যান্টিডায়োরিটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন হরমোন, এই নামটা আমাদের মনে রাখতে হবে। অ্যান্টিডায়োরিটিক বা ভ্যাসোপ্রেসিন হরমোন ক্ষরিত হয় এবং সে কী করে? সে আমাদের অ্যান্টিডায়োরিটিক হরমোন ক্ষরণ করার ফলে আমাদের রক্ত বৃক্কের মধ্যে যে পানি ও লবণ পুনঃশোষণ বাড়িয়ে দিয়ে রক্তের আয়তনটা বাড়িয়ে দেয়। তাহলে আমাদের ব্লাড প্রেশার আবার স্বাভাবিক হয়ে যায়। তার আগে বলি আমরা নিম্নচাপ ব্যারোরিসেপ্টরকে বলা হয় হচ্ছে আয়তন ব্যারোরিসেপ্টর। এর কারণ কি? এর কাজটা হচ্ছে অনেকটা রক্তের আয়তনের সাথে সম্পর্কিত। তাই রক্তের আয়তন যদি আমাদের কমে যায় তাহলে আমাদের রক্তচাপটাও কমে যায়, এবং রক্তের আয়তন যদি বেড়ে যায় তাহলে রক্তের চাপটা বেড়ে যাবে। তাহলে রক্তের আয়তন যেহেতু মানে রক্তের আয়তনটা ঠিক রাখার জন্যই আমাদের এই অ্যান্টিডায়োরিটিক হরমোনটা কাজ করে। তাহলে রক্তের আয়তনটা বাড়ানোর জন্য আমাদের বৃক্ক থেকে লবণ ও পানির পুনঃশোষণ বাড়িয়ে রক্তের আয়তন বাড়িয়ে দেয়। এভাবে আমাদের রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এছাড়াও আরেকটি কাজ করে, তাহলে আমরা এখানে একটু লিখি যে লবণ ও পানির পুনঃশোষণ বাড়ে। এছাড়াও ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টিডায়োরিটিক হরমোন সরাসরি আমাদের রক্তনালী সংকোচন করে, সরাসরি। তাহলে সরাসরি লিখি আমরা এখানে, সরাসরি রক্তনালীর সংকোচন করে আমাদের রক্তচাপটা বাড়াতে সাহায্য করে। এছাড়াও আরেকটি কাজ আছে, সেটি হচ্ছে আমাদের বৃক্ক বা কিডনির অন্তর্বাহী ধমনীর জাক্সটাগ্লোমেরুলাস কোষ থেকে রেনিন নামক এনজাইম ক্ষরিত হয়ে আমাদের রক্তের আয়তন ঠিক রাখতে সাহায্য করে। তো এই দুটো কাজ আমরা বললাম কি হরমোন সংক্রান্ত, ঠিক আছে। অ্যান্টিডায়োরিটিক হরমোন ক্ষরিত হয়ে আমাদের রক্তচাপটা স্বাভাবিক রাখে। এখন আমরা এটা পড়ছি হচ্ছে জাক্সটাগ্লোমেরুলাস কোষ থেকে রেনিন এনজাইমটাই এটা হচ্ছে এনজাইম। তাহলে আমরা মনে রাখবো হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের ক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে হরমোনাল কাজ হচ্ছে 2টি আর এনজাইমেটিক কাজ হচ্ছে 1টি। তাহলে রেনিন এনজাইমও আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। তাহলে এই ছিল আমাদের ব্যারোরিসেপ্টরের কাজ। ব্যারোরিসেপ্টর কি আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে বলবে, আমি সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা এটা পড়ার চেষ্টা করো, ব্যাপারগুলো একটু বুঝে বুঝে পড়বে, তাহলে সহজ হবে। তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।